Hi friends, welcome to our YouTube channel The Final Cut. আমি লিজা আর আমার সাথে রয়েছেন অনিন্দ ব্যানার্জি। ইনি অ্যাক্টর, ইনি ডিরেক্টর। বাট এই পরিচয়ের বাইরেও ওনার আরেকটা পরিচয় রয়েছে। কি পরিচয়? জানতে গেলে শুনতে হবে দ্য ফাইনাল কাট। নমস্কার দাদা, প্রথমেই তোমাকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। বলো কেমন আছো? এই মুহূর্তে ভীষণ টেনশনে আছি, কারণ যেহেতু আমাদের রাজ্যে ভোট চলছে এবং এক্স্যাক্টলি যেগুলো হওয়ার কথা নয় সেগুলো হচ্ছে, মানব সভ্যতায় যেগুলো হওয়ার কথা নয় সেগুলো হচ্ছে, আমরা যা এক্সপেক্ট করি না সেগুলো হচ্ছে। অর্থাৎ এক কথায় বললে পরে মানুষ যা চায় তার এগেইনস্টে আজকে রাজ্যে চলছে। সেই জন্য আমরা একটুখানি ভালো আছি অন্তত এটা বলতে পারবো না। কিভাবে ভালো করা যায়? একটা স্টেবিলিটি দরকার, সেটা মেন্টাল স্টেবল, মানে we need a kind of a leadership, those who are basically emotionally stable and spiritually stable. Otherwise আমি অন্য কোনো দেখতে পাচ্ছি না যারা স্পিরিচুয়ালি। ভারতবর্ষ তো আসলে স্পিরিচুয়াল একটা জায়গা, এখানে ধর্মটা একটা বিষয় যেটা মানুষের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে, এবং হাজার হাজার বছর ধরে যারা আমরা এই সভ্যতায় বড় হয়েছি তারা ধর্ম ছাড়া বাঁচতে পারবো না। এবার ধর্ম বলতে কেউ একটা রং ইন্টারপ্রেট করতে পারে, কিন্তু সেটার সাথে কিছু যায় আসে না, তার সাথে সনাতন ধর্ম হিন্দু ধর্মের কিছু যায় আসে না, কারণ সেটা 3000 বছর ধরে চলছে। তুমি ধর্মকে কি ইন্টারপ্রেট করো, কিচ্ছু যায় আসে না, তুমি কিচ্ছু চেঞ্জ করতে পারবে না। ভারতবর্ষের যেটা জায়গা সেটা যদি নষ্ট হয় যে থাকে, তাহলে পরে এই ধরনের আনস্টেবল একটা কন্ডিশন তৈরি হবে। ফলে আমি চাই যে অন্তত মানুষ শিক্ষা একটা বড় ফ্যাক্টর। তাহলে শিক্ষা বা ধর্ম এগুলো এমন একটা জিনিস যেগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে, ধর্ম সম্বন্ধে শিক্ষা অথবা যদি শিক্ষা মানে ধর্ম নিরপেক্ষভাবে শিক্ষা, যে লোক শিক্ষিত তাকে নিয়ে এত প্রবলেম হয় না। আমাদের দেশের সমস্যাটাই হচ্ছে শিক্ষাটাকে না বিস্তার করতে দিচ্ছে না সাধারণ মানুষের ভিতরে, যে কারণে এই ট্রাবলটা হচ্ছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। সো এই দুটোর একটা ব্যালেন্স আমাদের দরকার, তাহলে পরে। দাদা জাস্ট একটা কোয়েশ্চেন, আমাদের দেশ মানে তো ধর্ম নিরপেক্ষ, সেই জায়গা থেকে দেখো সেটা কনস্টিটিউশন হিন্দু সনাতন ধর্ম, বাট আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ, রাইট, কোয়াইট রাইট। আর ধর্ম নিরপেক্ষ ওটা হচ্ছে, আমি বলি যে সেকুলার কান্ট্রি, তুমি তো এটাই বলবে। আমি বলবো যে ওটা সংবিধানে আছে। এবার সংবিধান তো ব্রিটিশরা যাওয়ার পরে তৈরি করেছে, তার আগে অর্থাৎ এই যে পোস্ট, আমি বলছি যে উত্তর উপনিবেশ, আমরা তো উপনিবেশ, এবং পোস্ট মডার্ন, এই যে পোস্ট মডার্ন আইডিয়াটাও ইউরোপ থেকে আসা, নিবেশের আইডিয়াটাও ইউরোপ থেকে আসা। তার আগে ভারতবর্ষ অন্যরকম ছিল, এইসব ধর্ম নিরপেক্ষ, আমরা এমনিই সেকুলার। এবারে এই সেকুলারিজমের ইন্টারপ্রিটেশনটা, এই যে উপনিবেশবাদ, প্রথমে ডাচরা এলো, তারপরে স্পেন এলো, তারপরে ব্রিটিশরা এলো, এসেই ভারত, তারপরে মুসলিমরা এলো। মুসলিমরা আগে এসেছে, মুসলিমদের পরে এই যে ধাপগুলো গেছে। এরা কি করেছে, আমাদের যে ঐতিহ্য, তুমি জাস্ট মনে করে দেখো 15th সেঞ্চুরিতে মেডিয়েভাল পিরিয়ডে গুরু নানক, মীরাবাই, চৈতন্য কারা ছিল? এরা তো তুমি যেটা বলছো সেটারই প্রচারক ছিল, তো ওটাই তো ভারতবর্ষ ছিল। তোমরা কে ইউরোপ আমাকে শেখাবে ধর্ম, আমাকে তুমি সেকুলারিজম শেখাবে? ফলে এই যে সেকুলারিজমের মিস ইন্টারপ্রিটেশনটাই ভারতবর্ষকে ধ্বংস করেছে। ভারতবর্ষের এই অখণ্ড যে, মানে আমি বলছি যে আফগানিস্তান থেকে শুরু করে এই যে অখণ্ড যে ভারতের রূপ, তারা আমরা সেকুলার ছিলাম, কিন্তু সেখানে আমাদের এই উপনিবেশের কারণে এবং এই যে এনলাইটেনমেন্ট, এটাকে আমরা বলি যে আলোকায়ন আর কি, বা এই ধরো আমরা যেটাকে, ব্রিটিশরাই তো ইংরেজি শিক্ষা আনলো, আমরা বলছি যে ওদের শিক্ষার দ্বারাই আমরা শিক্ষিত হচ্ছি। এই ধারণাগুলো কমপ্লিটলি ভুল। আমি বলি, আজকে হয়তো আরেকজন বলে, খুব বেশি লোক বলে না, কারণ তাদের সেভাবে সৎসাহস নেই বা সেই স্টাডি নেই। আমি অনেক থরলি বসলে পরে আমরা কখনো বলতে পারি যে কোথায় কোথায় আমরা ভুল ছিলাম, এখানে ভুল ছিল। আমরা কেন, দেখো আমি জাস্ট ছোট্ট একটা কথা বলি, ওদের যে এনলাইটেনমেন্ট, ওরা শুরু করেছে গ্রিক মিথ থেকে, অর্থাৎ ওরা ভবিষ্যৎটাকে দেখছে পেছনে গিয়ে, 2000 বছর পেছনে গিয়ে গ্রিক মিথটাকে ওরা। তাহলে পরে আমাদের দায়িত্ব, আমরা বেঁধে যাবো, আমাদের দায়িত্ব, আমরা কেন ইউরোপিয়ানরা গ্রিক মিথে গেছে সেটাকে আমরা বিলিভ করবো। যদি আমাদের নিজস্ব এনলাইটেনমেন্ট দরকার হয়, আলোকায়ন দরকার হয়, আমরা যদি সত্যি পোস্ট মডার্ন, পোস্ট শব্দটাকে বাদ দিলাম, আই হেট দ্য ওয়ার্ড পোস্ট, আমরা আধুনিকই নই,
ফলে পোস্ত ছেড়ে দেওয়া আর কি। আমরা আধুনিকতাই বুঝতে পারিনি, কারণ কি ভারতীয়রা আমরা 400 বছর ধরে আমরা অন্যের অধীনে রয়েছি, ফলে আমরা আধুনিকতা, আমাদের আধুনিকতা ছিল 14th century, যখন আমি বললাম যে কবির, গুরু নানকের যুগ, মীরাবাইদের যুগ, আমরা সেইটাকে ত্যাগ করে এসে তারপরে হঠাৎ করে ব্রিটিশরা এলো, ফ্রেঞ্চরা এলো, ডাচরা এলো, তারা তাদের শিক্ষা চাপালো, এবং আমরা ভাবছি তারা চাপালো তাদের উপনিবেশ তৈরি করবার জন্য, কারণ সেখানে ইন্ডাস্ট্রি আছে, ফলে ওরা ওদের কাঁচামাল চাই, সে কারণে কাঁচামাল সংগ্রহ করবার জন্য ওরা জাহাজে, তোমরা জানো ভাস্কো দা গামা থেকে শুরু করে সব জাহাজে ট্রাভেল করে করে এই সমস্ত দেশগুলো আবিষ্কার করেছে আমাদের শোষণ করবার জন্য, আমাদের শাসন করবার জন্য, বিকজ তারা উন্নত হতে চায়। কই আমরা তো যাইনি ইংল্যান্ডে জাহাজে করে একটা দেশ, তুমি একজন ভারতবর্ষের কোনো কারো নাম করতে পারবে যে ট্রাভেল করেছে, যে অন্য একটা দেশ আবিষ্কার করবে, সেখানে সে শোষণ করবে? কিন্তু ইউরোপিয়ানরা করেছে। এই তফাৎটা আজকে খুব ভালো হলো, আমি যে সুযোগ পাইলে বলে বলার বাস আমি বলছি আর কি আজকে জনগণের, মানে আমার তোমাদের এই ইউটিউবের মাধ্যমে, যে আমরা শোষণ করতে চাইনি, বরাবর ভারতবর্ষে এসে লোকে শোষণ চালিয়েছে, আমাদের সভ্যতাকে ধ্বংস করেছে। বলে আমাদের যে অরিজিনালিটি সেটা কোথাও একদম কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই দ্য ওয়েস্টার্ন ফিলসফি অ্যান্ড দ্য ওয়েস্টার্ন, আই মিন সেইটাই হচ্ছে বড় কথা আর কি। সেই জায়গা থেকে তুমি যদি আমায় বলো তাহলে আমাদের হ্যাভ টু কাম ডাউন, মানে আমাদের দেখতে হবে আমাদের যে অতীত ছিল সেটাকে আমরা কেমন করে ফিরে পাবো। আমাদের কাছে গীতাই যথেষ্ট আর কি। প্রথম বাঙালি, সাউথ ইস্ট এশিয়াতে প্রথম বাঙালি সাইকো অ্যানালিস্ট, সে বাঙালির গর্ব সম্পর্কে বাঙালির কোনো ধারণা নেই। প্রথম সাউথ ইস্ট এশিয়াতে একজন সাইকো অ্যানালিস্ট ছিলেন, তার নাম হচ্ছে গিরীন্দ্রশেখর বসু, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইকো অ্যানালিস্ট বলা হয়। ফ্রয়েড তাকে চ্যালেঞ্জ করছে, এই হিম্মত বাঙালির। আজকে বাঙালিরা জানে না, খালি আমি বাঙালি বলে চিৎকার করে, আর এদের বিরুদ্ধে কারা গুটখা খায় বলে চ্যালেঞ্জ করছে। আমরা এখানে বহিরাগত ঢুকতে দেবো না বলে চ্যালেঞ্জ করছে। যারা বলছে আমি বাঙালি, তারা বাংলার কিচ্ছু জানে না। তারা জানে যে এই গিরীন্দ্রশেখর বসুর নাম শুনেছে 19th century শেষের দিকে তরু দত্ত বলে একজন মহিলা যে প্রথম বোদলেয়ার থেকে অনুবাদ করছে কবিতা, তারা জানে না। ফলে আমাদের কি হয়, যারা আমরা স্টাডি করি আর কি, তাদের কাছে মানে সমস্যা আছে, এই পশ্চিমবঙ্গে সমস্যা আছে, কারণ পশ্চিমবঙ্গের লোকে আন্দাজে কথা বলে, আর যারা সত্যি সিরিয়াসলি পড়াশোনা করে তারা রাজনীতির ধারে কাছে আসে না। হয়তো একটু পলিটিক্যাল কথা বলে ফেললাম, বাট এটা দরকার, এটা অডিয়েন্সের জানা দরকার। প্রত্যেকের এখন সবাই চায় পলিটিক্যাল ওপিনিয়ন। সেই জায়গা থেকে তুমি কখনোই যদি তোমার আইডেন্টিটিকে চেঞ্জ করো, এটাকে একটা জায়গাতে খুব সহজ করে সমাধান করা যায়। আমরা কি করেছি, যে জ্ঞানের যে অন্যান্য যে অ্যাক্সেস করবার জায়গা ছিল সেইগুলোকে আমরা পরিত্যাগ করে, যারা প্রযুক্তি বিজ্ঞানের ওপরে নির্ভর করেছি, যারা আমরা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি, শুধুমাত্র প্রযুক্তি বিজ্ঞানের ওপর নির্ভর করে জ্ঞানের যে অন্যান্য জগৎ রয়েছে তাকে অ্যাক্সেস করবার সমস্ত রাস্তাকে আমরা অবহেলিত করেছি, অবদমন করেছি, তাকে অবজ্ঞা করেছি। ফলে আমাদের কি হচ্ছে, আমাদের যে ম্যাথমেটিক্যাল রিলেশনাল নেটওয়ার্ক, আমাদের যে মিউচুয়াল কোহারেন্স, আমাদের যে ডিফারেন্স যেগুলো বিশ্ব প্রকৃতিতে রয়েছে, সেটাকে টাচ করবার ক্ষমতা নেই আমাদের প্রযুক্তি বিজ্ঞানের। মানে আমি বলছি প্রযুক্তি বিজ্ঞান মানে আমি বলছি টেকনোলজি টাচই করতে পারবে না, এই বিশ্ব প্রকৃতির সম্পর্ককে ছুঁতেই পারবে না। অথচ আমরা শিক্ষিত মধ্যবিত্তরা কী করছি, খালি টেকনোলজি, এই মোবাইল ফোন, এই টিভি, এই অ্যাপেল, এই অমুক, এই করছি। কিন্তু আমি তোমাকে রামপ্রসাদের গান বলছি, আমি এত গান, এত কবিতা, এত দর্শন, সেগুলো দিয়ে আমরা সমস্ত কিছু সলভ করতে পারি। তা না করে আমরা কি করছি, খালি মাত্র টেকনোলজি দিয়ে। মোবাইলের ভেতরে কত অ্যাপ আছে, এই যে মোবাইলের অ্যাপটা না, এটা কি বলতো, এটা প্রিস্টের মতন, যেটা বিবেকানন্দ বলেছিলেন যে প্রিস্ট আর প্রফেটের তফাৎটা হচ্ছে, প্রফেট অলওয়েজ মানে যেটা বলে সেটা যে ইউ ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি টু দ্য গড, এইটা হচ্ছে প্রফেট। আর প্রিস্ট কি বলে, ইউ ক্যানট অ্যাক্সেস গড because God only knows the language, Sanskrit language, so you have to tell me what you want, then I can translate to the God and the God will give you what you want. This is a bullshit. Only prophet can say directly, you can access. ধরো ছোটবেলায় আমরা শুনতাম যে চাঁদ মামা, আঙ্কেল মুন ইজ এভরিবডিজ আঙ্কেল, এভরিবডিজ মুন। আমাদের যদি চাঁদ যদি আমাদের মামা হয়, এটা আমরা প্রত্যেকে শুনিনি, যারা বাঙালির প্রত্যেকে শুনেছি। আমাদের তারা, সূর্য, সমস্ত বিশ্ব প্রকৃতিকে আমরা নিজেদের আত্মীয় বানিয়েছি। সেখানে আমাদের তুমি আমাকে বিজ্ঞান শেখাবে? তুমি কে হে যে আমাদের বিজ্ঞান শেখাচ্ছ? ভারতবর্ষের সভ্যতা এত উন্নত
যারা চাঁদকে মামা বলার ক্ষমতা রাখে। পৃথিবীর কোনো শিল্প সাহিত্যের ছোটোবেলায় আমরা যখন ছোটো তখন এসব গল্প শুনতাম, পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে যাও তুমি শুনবে না তার বাবা মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এইসব ঘুম পাড়াচ্ছে। আমরা প্রত্যেকে যারা বাঙালি আমরা জানি আমাদের সেই হিম্মত আছে, আমরা চাঁদকে মামা বলতে পারি, আমরা সূর্যকে বাবা বলতে পারি, আমরা তারাকে ভাই বলতে পারি। ফলে এই যে পশ্চিমের যে আগ্রাসন, সেই আগ্রাসনের জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। আগ্রাসনকে আমাদের মানে জ্ঞান জগৎকে অ্যাক্সেস করবার জন্য আমাদের রামপ্রসাদ, আমাদের সাহিত্য, আমাদের কবিতা, গান, এগুলো দিয়ে আমরা পলিটিক্সটাকে বুঝতে পারবো। আদারওয়াইজ পলিটিক্সকে বোঝার কোনো রাস্তা নেই। তুমি একজন ফেমাস অ্যাক্টর, সবাই মোটামুটি জানে। এর পিছনেও তোমার আরেকটা পরিচয় রয়েছে, সেটা হলো ডিরেক্টর। How do you know I'm that? Yes, জানি। আর তুমি নিজেকে একজন ডিরেক্টর হিসাবে কেমন রেট করবে? আউট অফ 10 কত মার্ক? 0, বিকজ আমার ছবি দেখতে দেখতে হলে অর্ধেক লোক বেরিয়ে যায়, সো আই কুডন্ট মার্ক মাইসেলফ। আমার 0। কেন এরকম কেন? এটা কারণ হচ্ছে কারণ আমি যে ছবিটা বানাই ওটা 2 আর 2 4 হয়, আবার 2 এ 2 গরুর দুধও দেওয়া হয়, ফলে আমি লজিকে বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার একটা ফেমাস ডায়লগ আমার মনে আছে, আমি ক্রিয়েটিভের ক্ষেত্রে তুমি বা ক্রিয়েটিভ বা শিল্পর ক্ষেত্রে তুমি অ্যান্টি লজিক অ্যাপ্লাইয়ে বিলিভ করো। তো সেই জায়গা থেকে মানে কেন এরকম চিন্তা ভাবনা, কেন সবাই যেই ফ্লোতে চলছে? না, আমার ফ্লোতে অভ্যেস নেই, কারণ এই ফ্লোটাকে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে এই ফ্লোটা মানুষকে ধোঁকা দিচ্ছে। যে এই ফ্লো যদি ঠিক থাকতো তাহলে একটা গরিব লোক চিকিৎসা পেত। এই ফ্লোটা যদি ঠিক থাকতো তাহলে পৃথিবীতে মানুষ মারা যেত না। এই ফ্লোটা যদি ঠিক থাকতো তাহলে লেখাপড়া শেখার পরে মানুষ চাকরি পাচ্ছে না, এটা সত্য হতো না। ফলে এই যে আমরা বলছি সভ্যতা, আসলে এটা অসভ্যতা নয়, এটা অসভ্যতার দিকে জগৎ চলছে। নাহলে পরে মানুষ লেখাপড়া শেখার পর কেন চাকরি করে না? নাহলে পরে আজকেও কেন মানুষ মরবে? নাহলে এখনও কেন অ্যাটম বম তৈরি হবে? নাহলে প্রত্যেকটা মানুষের জীবন কেন বিপন্ন হবে? নাহলে কেউ কারো রাজনীতিতে বিশ্বাস? আমি নিজে লাইফ থ্রেট খেয়েছি। আমি বিজেপি করি, আমাকে যে কোনো একটা পার্টি থেকে আমার বোনকে থ্রেট দেওয়া হচ্ছে টেলিফোন করে যে তোমার দাদাকে চুপ করতে বলো, নাহলে গুলি করে মেরে দেবো। এটা আমার বোনকে বলা হচ্ছে, এবং সেটা 7 দিন আগের ঘটনা, 6 দিন আগের ঘটনা। সে বোন কাঁদতে কাঁদতে আমাকে বলছে, দাদা তুই আর টেলিভিশনে যাস না, তুই আর কোনো কথা বলিস না। কেন? আমার বোন কি অপরাধ করেছে তাকে এটা বলতে হবে? আমি কি এমন বলছি যে টিএমসি হোক বা সিপিএম হোক তাদের এত অসুবিধা হচ্ছে? আমি যদি বলি আর কোনো একটা কথা, সেটা তুমি আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করো, তুমি বলো যে তুমি ভুল বলছো, তুমি মিথ্যে বলছো, কিন্তু তুমি আমাকে গুলি করে মেরে ফেলবে, আর সেটা বলার বাদ তোমার অধিকার নেই। তো পশ্চিমবঙ্গ এরকম হয়ে যায়নি যে তোমাকে গুলি করে মেরে ফেলবে। ফলে এইটা যদি রাজনীতি হয় তাহলে বুঝতে হবে যে আমরা খুব ভুল দিকে এগোচ্ছি, এবং আমাদের কোথাও একটা পলিটিক্যালি আমরা ভীষণ একটা ক্যাটাস্ট্রফি ঘটছে, মানে আমরা একটা ধ্বংসের দিকে যাচ্ছি। এই ধ্বংসের দিকে যাওয়াটাকে রোধ করতে হবে। আমি জানি না বিজেপি কতটা কি করতে পারবে, যা যা প্রমিস করছে সেটা কতটা করতে পারবে সেটা আমি জানি না, বাট একমাত্র বিজেপি যারা ভারতবর্ষের সেই যে মূল যে ভিত্তি, আমাদের ধর্মের কথা বলছি না, বাট আমাদের ফেইথের কথা বলছি, বিশ্বাসের কথা বলছি। ভারতবর্ষের ঘরে ঘরে মানুষ বিশ্বাসটাকে প্রাধান্য করে রেখেছে। আমরা ওয়েস্টার্ন নই যে আমাদের র্যাশনালিটি, রিজনিং ওদের ভ্যালুজের পিলার, বাট আমাদের ভ্যালুজের পিলার হচ্ছে ফেইথ, রামকৃষ্ণ ঠাকুর। ফলে আমরা ফেইথে বিশ্বাস করছি হাজার হাজার বছর ধরে। তুমি কে হে তুমি আমাকে চেঞ্জ করে দেবে? তার মানে কি আমি ফেইথের নাম নিয়ে কি আমি তোমাকে ধ্বংস করবো, মেরে দেবো? না, সেটাকেও আমি হেট করি। বিবেকানন্দ যে কারণে বলেছিল, যেটা বললাম একটু আগে, যে প্রিস্ট আর প্রফেটের তফাৎ। প্রিস্ট সবসময় চাই যে তুমি জানো না, তুমি আমাকে বলো, আমি গডকে বলবো না, সেই তর্ক রয়েছে। একমাত্র প্রফেট বলে যে তুমি সরাসরি ভগবানকে ডাকতে পারো। সো এটা যদি ভারতবর্ষ হয়, সেখানে দাঁড়িয়ে নিয়ে গিয়ে এটা খুব আশ্চর্যের যে এত মারামারি, এত কাটাকাটি, এতটা হিংসা, ঠিক এতটা হিংসা কোথাও একটা বোধহয় ভুল হয়ে গেছে, যে কারণে হচ্ছে। এর আগে তুমি থিয়েটারে পারফর্ম করেছো? আমি বরাবরই, আমি ছোট থেকে 5-7 বছর বয়স থেকে। এটা আমি জানি। দেন তুমি অন স্ক্রিন, এই দুটোর মধ্যে অন স্ক্রিন পারফরমেন্স আর স্টেজ পারফরমেন্স, দুটোর মধ্যে তোমার কাছে কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? দেখো, সেইভাবে যদি চ্যালেঞ্জিং বলো, এটা তো কিছু না। একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জ সে চরিত্রটা কেমন করে করবে সেটাই চ্যালেঞ্জ। মানে সেটা যে মিডিয়াতে করবে, মানে যে মিডিয়ামে করবে, ধরো টেলিভিশন একটা মিডিয়াম, সিনেমা একটা, থিয়েটার একটা, সেইটা জানাটা মানে এবিসিডি আর কি। ওটা একটা খুব একটা কঠিন নয় আর কি। অধিকাংশ লোক ভুল করে বিকজ তারা জানে না যে একটা চরিত্রকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়।
আমরা কি ভাবি যে আমরা অভিনয় করছি, আমি অভিনেতা, আমি অভিনয় জানি, এরকম কিছু হয় না পৃথিবীতে। কারণ কি, ধরো তুমি একজন চাষির মেয়ে করছো, ধরো না তুমি একটা চাষির মেয়ের রোল করছো, তারপরে তুমি অন্য একটা ছবি পেলে যে তুমি একজন রানীর রোল করছো। ফলে এই যে দুটোর চরিত্র, তাদের ক্লাস আলাদা, তাদের শিক্ষা আলাদা, তাদের বেড়ে ওঠা আলাদা, ফলে তোমার সাইকোলজিক্যালি তোমার পুরো ব্যাপারটাই আলাদা হবে, এগুলো সাইকোলজিক্যালি অন্য হবে। বাট আমাকে জানতে হবে তোমার সাইকোলজি কি, তাহলে আমার সেইটাকে সেই অনুযায়ী ট্রেনিং নিতে হবে। আর যে ধরো তুমি অভিনয় করছো, তোমার তো একটা নিজস্ব সাইকোলজি আছে, কিন্তু সেটার সাথে তো এই দুটোকে গোলালে হবে না, কারণ তুমি তো এই দুটোর কোনো ক্লাসই না, তুমি চাষির মেয়েও না, রানীর মেয়েও না, ফলে তোমার সাইকোলজি অনুযায়ী কাজ করবে না দুটোর। এবার তার মানে কি, তোমাকে ওটা লার্ন করতে হবে। এইটা যেটা ভারতবর্ষে ভুল করে, পশ্চিমবঙ্গের 99% যেহেতু অশিক্ষিত মানে অশিক্ষিত অভিনেতা অভিনেত্রী, কারণ তারা জানে না, কারণ তাদের পড়াশুনো নেই, তাদের কোনো শিক্ষা নেই, মানে তাদের কোনো রকম কোনো দেখা নেই, কোনো শোনা নেই। এইভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি চলে, আমাদের ইন্ডাস্ট্রি চলে। ফলে এরা কিছু করার নেই, মানে এদেরকে জাস্ট মানে ছেড়ে দিতে হয়। ওকে ঠিক আছে, চলো ভাই, টাকা রোজগার করো, গাড়ি বাড়ি করো, লোন করো, মোবাইল কেনো। কোথায় এরকম তো এক্সাম্পল নেই। সবটাই তাই, এরা তো কারো তো কোনো পড়াশুনোই নেই, যে কারণে তুমি সব অশিক্ষিতদের জন্যই বাংলা ইন্ডাস্ট্রি চলে না। তুমি আমাকে দেখাতে পারবে যে বাংলা ইন্ডাস্ট্রির হাতে গুনে দেখাতে পারবে হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় শিখে এসছে, আমি মাস্টার্স করে তারপরে অভিনয় করতে কেন এলাম, তুমি আমাকে দেখাও যে কয়েকজন হাতে গুনে দেখাতে পারবে যারা অভিনয়টা নিয়ে মাস্টার্স করে, যারা 30 বছর। এবং আমি টিল ডেট আমি 6 ঘন্টা পড়াশুনো করি অভিনয়ের জন্য। আমার অভিনয়ের জন্য পড়াশুনো শেখার তো দরকার নেই, আমি হিন্দি সিনেমা করেছি এতগুলো, আমার সামনে হিন্দি সিনেমা, দুখানা হিন্দি সিনেমাকে অডিশন দিয়ে আমি পাস করেছি, আমার কী দরকার আছে পড়াশুনো করার। কিন্তু আমি এখান থেকে গিয়ে রাতেও পড়াশুনো করবো, আবার কালকেও পড়াশুনো করবো, আমার কেন রোজ তাহলে 8 ঘন্টা আমি নষ্ট করছি? ওটা কথা নয়, কারণ এটা জানে না যে, কারণ অভিনয়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা দিনে দিনে পরিবর্তিত হয়। কারণ প্রত্যেকটা দিনে দিনে মেডিসিনের সায়েন্স চেঞ্জ হচ্ছে, সাইকোলজি চেঞ্জ হচ্ছে, হিস্ট্রি চেঞ্জ হচ্ছে, সমস্ত যে শাখাগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি সেটার সাথে আপডেট না থাকি, আমি যদি এই মুহূর্তে না জানি যে হিউম্যান সাইকোলজির এই মুহূর্তে ডেভেলপমেন্ট, ফ্রয়েড, ইয়ং ওসব পড়ে, তারপর লাঁকা পড়ে নিয়ে লাঁকার পরে কারা কারা কীভাবে কী লাঁকাকেও ডেসক্রাইব করছে সেটা বুঝতে হবে না। নাহলে পরে আমি আমাকে চিনবো কী করে? আমাকে চেনার জন্য আমি যথেষ্ট নই, আমাকে চেনার জন্য আমাকে দেখতে হবে যে মানুষ আমাকে কীভাবে দেখছে, আমাকে সায়েন্সটা জানতে হবে, সাইকোলজি জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, ফিলসফি জানতে হবে। আমি গ্রেট স্টুডেন্ট অফ ফিলসফি, আই লাইক ফিলসফি, আমি অসম্ভব ফিলসফি নিয়ে পড়াশোনা করি। যাই হোক, এই ইন্টারভিউতে হয়তো সেসব বলার সুযোগ হবে না, কমপ্লিটলি বিশাল বড় চ্যাপ্টার, বাট সেই সব এখানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকেও পড়ে না, কেউ জানে না, তাই বলছি তারা আন্দাজে অভিনয় করে। টলিউড ইন্ডাস্ট্রি, এখানকার কোয়ালিটি কন্টেন্ট নিয়ে তুমি কি বলবে? এখানে কোয়ালিটি কন্টেন্ট, আসলে এখানকার কন্টেন্টটা না খুব ঘেটে গেছে। তার কারণ কি, সত্যজিৎ রায়, আমি এটা বারবার সমস্ত ইন্টারভিউতেই প্রায় বলেছি যে পথের পাঁচালী হিট করার পর সবাই ভাবছে যে সাহিত্য নিয়ে কাজ করলে বুঝি হিট হয়ে যাবে। যে কারণে দেখবে রিসেন্টলি গত 10 বছরে যে এই ব্যোমকেশ সাহিত্য বা নানা রকম সাহিত্য নিয়ে কাজ আছে, এরা অশিক্ষিতরা, মানে বেশিরভাগ অশিক্ষিতরা জানেই না যে কোন সময় কোন সাহিত্যকে সিলেক্ট করতে হয়। ফলে তারা ব্যবসা করবার জন্য সত্যজিৎ রায় রাইট টাইমে, দেশ স্বাধীন হয়েছে, দেশের অবস্থা খারাপ, দেশ জানে না কোন দিকে অর্থনীতি যাবে, তখন কংগ্রেস গভর্নমেন্ট যারা জানে না হাউ টু হ্যান্ডেল, কারণ কি আমাদের দেশ তার আগে সামন্ততন্ত্র ছিল, তারপর ক্যাপিটালিস্ট বুর্জোয়া ব্রিটিশরা এসছে, আমাদের দেশ জাস্ট মানে খিদের জ্বালায় ভুগছে, জমিদার রয়েছে, জমিদারকে ধ্বংস করতে হবে, কৃষক হবে না জমি হবে, কে শাসন করবে, জাস্ট দেশটা স্বাধীন হওয়ার পর আমরা হ্যান্ডেল করতে পারি না, আমরা যোগ্যই নেই একটা স্বাধীন দেশকে চালানোর জন্য, বিকজ আমরা পরাধীন ছিলাম 300 বছর। আমায় যদি পরাধীন থাকি, আমার মেয়েও পরাধীন হবে, তার মেয়েও পরাধীন হবে, কারণ কি আমরা সেখান থেকে এইভাবে পাচ্ছি, সেই শিক্ষা আমি দিচ্ছি জেনেটিক্যালি, ফলে তার কিচ্ছু করবার নেই। সেই আমরা ইন্ডিয়ানরা 1947 সালের পর থেকে আমরা জানি না যে দেশ কীভাবে চালাতে হয়, নিজেদের কীভাবে চালাতে হয়, তো আমরা কী করে শিখবো যে আমাদের নিজেদের চালাতে হয়? জানি না। ফলে সেক্ষেত্রে অভিনয় বলো বা যাই বলো, যে কোনো বিদ্যাই বলো, সেটাকে আমাদের অনেক পরে আস্তে আস্তে ধীরে 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 সময়ের সাথে সাথে কি অ্যাডাপ্ট করতে হয়েছে। আমি এখনও বিশ্বাস করি না যে আমাদের এখানে কমপ্লিটলি যে কোনো ফিল্ড, সেটা পলিটিক্সই বলো বা আমরা তো আচ্ছা ছেড়ে দাও পলিটিক্স, ছেড়ে দাও, যে আমাদের জায়গাও বলি আর কি, আমাদের জায়গাতে আমাদের কোনো থিওরি নেই,
অভিনয় ভারতবর্ষে ওয়েস্টের 6খানা বিশ্ববিখ্যাত থিওরি আছে, সারা পৃথিবী ফলো করে। ভারতবর্ষে অ্যাক্টিংয়ের কোনো থিওরি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। একটাই আছে, সেটা হচ্ছে বেদ থেকে, সেই আবার বেদ, পঞ্চম বেদ, যেখানে অভিনয়, যেটাকে আমরা ভারতের নাট্যশাস্ত্র বলি, তার দুটো থিওরি রয়েছে এবং সেসব নিয়ে একমাত্র বোধহয় আমাদের ন্যাশনাল স্কুল অফ ড্রামায় চর্চা হয়। ভারতবর্ষে অন্য কোনো স্কুল নেই, কোথা থেকে শিখবে ছেলেমেয়েরা? তাই তারা আন্দাজে অভিনয় করে, যেভাবে চলে। তো আমরা যেহেতু যারা সিরিয়াসলি ছোটোবেলা থেকে, অনেক ছোটোবেলা থেকে বুঝেছি যে অভিনয় এভাবে করা যায় না, তার জন্য দিনে 10 ঘন্টা করে পড়াশুনো করতে হয়, আমরা করেছি। ফলে আমি যে কারণে ওপেন চ্যালেঞ্জ করি যে অভিনয় নিয়ে কথা বলুন, আপনি চলে আসুন, তর্ক করুন আমার সাথে। আমার অভিনয় নিয়ে আমার তো ওপেন চ্যালেঞ্জ, থ্রু চ্যালেঞ্জ আমি এই চ্যানেলে আমি বলে দিলাম, আমার তো ওপেন চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ করছি, আপনি চলে আসতে পারে যে কী পড়তে হবে, কীভাবে অভিনয় করতে হবে, দেখাবো আসছে যদি কেউ সিরিয়াসলি চান। অন্যের ডিরেকশনে তুমি অ্যাক্টিং করেছো, তোমার ডিরেকশনে অন্য কেউ অ্যাক্টিং করেছে, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগার? তোমার নিজে একজন পরিচালক, অন্যদেরকে আমার কথা মতো অন্য কেউ অভিনয় করবে, তুমি এটা চাও, নাকি অন্যরা ঠিক আছে অন্যের পরিচালনায় নিজের অভিনয় করাতে স্বাচ্ছন্দ্য? আমি যখন ডিরেকশন দিচ্ছি তখন একজন অভিনয় করছি, এটা আমার এতদিনের সঞ্চিত বিষয়গুলোকে আমি কিন্তু 2টো ছবি করেছি, 3 নম্বর ছবি কয়েকদিন আগে করলাম। আমি চাই যে এই জমা হওয়া বিষয়গুলোকে এক্সপ্রেস করতে। সিনেমার অ্যাকচুয়ালি আমি যেমন ইংরেজি কবিতা খুঁজছি, যে সিনেমার ফর্ম খুঁজবার জন্য, আমি তো বাংলা সিনেমায় বিশ্বাস করি না। স্টাডি করছি, আমি সেই ইনফরমেশনটা দিলাম যে রবার্ট ব্রাউনিংয়ের পরফিরিয়াস লাভার্স নামে একটা কবিতা আছে, এর ওপর কি তুমি তোমার প্রজেক্ট বানাতে চাইছো? এটা কথা হয়েছে। কারণ কি, এটা মূল কথাটা হচ্ছে যে আমি ফর্ম খুঁজছি, যে বাংলা সিনেমা যেভাবে হচ্ছে, এটা বাংলা সিনেমাকে ধ্বংস করা হচ্ছে। মানে সিনেমা ঠিক এরকম হওয়ার কথা ছিল না। আমরা যে জায়গায় ছিলাম, সত্যজিৎ রায়, ঘটক, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে আমরা এদেরকে গাড্ডায় ফেলে দিয়েছি। এবার কেউ বলবে যে সময় এটা চায়, সময় চায়, ঝিঙ্কা চিকা। আমরা বিশ্বাস করবো না, কারণ আমরা পড়াশুনো করছি, আমরা পড়াশুনো করতে ভালোবাসি, আমরা ভালো কাজ করতে চাই, এগুলো ভালো নয়। লোকে অজুহাত দেবে যে মাস এটাই বোঝে, যেমন সিপিএম করছে, কী সব গান ফান করে নিয়ে বলছে মাস কানে। এই সিপিএম চূড়ান্ত হারবে, ওরা জানে যে আসলে মাস ওটা চায় না, মাসকে অত বোকা হওয়ার কোনো কারণ নেই। আমি বলবো না এখন কে জিতবে, তাহলে আমরা তো জিতবো, এটা আমি শিওর। তাহলে তো বলেই দিলে, এখন অডিয়েন্সের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তুমি যখন বলছো আমরা জিতবো, তার মানে ঠিক আছে কোন পার্টি জিততে পারে না, সেটা অডিয়েন্সকে, তুমি যাদের অডিয়েন্স বলছো তারা কি নিজেরা জানে না? তা নয়, আমি কখনো বলবো না যে লেফটের থাকার দরকার নেই, আমার কখনো বলে না, কিন্তু ওদের রিথিঙ্ক করতে হবে, ভাবতে হবে। ওরা একটা সারা পৃথিবী অর্ধেক শাসন করেছিল, আমি তো অত সহজে লেফটকে ফেলে দিতে পারবো না। একটা সময় তো সত্যিই ছিল যে সারা পৃথিবী ওরা সমাজতন্ত্র বিফল হয়েছে, সেটা তত্ত্বের প্রয়োগের জায়গা থেকে। সেটা তুমিও ভাবতে পারো যে তোমার ছেলেকে তুমি একভাবে শাসন করতে গেলে, তোমার একজন বললো এটা বলিস না রে, এটা বললে হচ্ছে যাবে, তুই এইভাবে অ্যাপ্রোচ কর, তাহলে ঠিক হবে। এটা আমাদের লাইফে ঘটে। হ্যাঁ, তো তুমি সেইভাবে বললে, তারপর দেখলে কাজ করলো। তোমাকে আমি গীতা থেকে উদাহরণ দিচ্ছি, এই যে অর্জুন, ওই কী হয়েছে, বাচ্চাদের মতন বলছে না আমি এত লোক মারবো না। এই ছোটোবেলায় আমাদের তাই হতো না, পড়তে বস, না ভালো লাগছে না বলে খেলতে চলে যেতাম। অর্জুন তো একদম আমাদের মতন, তো আমরা প্রত্যেকে অর্জুন, পড়তে বস বললেই পালিয়ে কি করে খেলতে চলে যাবো সেই ধান্দা। কিন্তু ঘটনা হচ্ছে যে অর্জুনের একটা কৃষ্ণের মতন মাস্টার মশাই ছিল, আমাদের জীবনে কৃষ্ণের মতন মাস্টার মশাই নেই। ফলে আমরা অর্জুন হয়েও আমরা অর্জুন হতে পারছি না, এইটা বুঝতে হবে। অর্জুন অবাধ্য ছিল, আমরা প্রত্যেকে অবাধ্য, কারো পড়তে বসতে ভালো লাগে না। কিন্তু পড়তে বসতে ওইভাবে যে না বলে, এরকম তো অনেক রামকৃষ্ণ মিশন অনেক শিক্ষক আছে, পড়তে বসতে বলবে না। তোমাকে এমন করে গল্পের ছলে তোমার পড়াটা আছে, পড়তে বসতে হবে। তুই এখানে বসে জল খাবি, কী খাবি, চকলেট খাবি, দে হাতে, জানিস তো চকলেটে এই যে উপরের ব্যাপারটা না, এটা না কিচ্ছু না, এটা খায়, এটা কি কেউ খায়? বলতে না, কেউ খায় না। তাহলে যে কোনো জিনিসের ভিতরেই আসল জিনিসটা থাকে। এবার বলে কিন্তু সে তার টেক্সটের যেটা পড়ার কথা সেখানে চলে যাবে। সো আমাদের কাছে আসলে কৃষ্ণ নেই, যে কারণে আজকে আমাদের এই অবস্থা আছে। বাংলা ইন্ডাস্ট্রিতে তোমার পছন্দের ডিরেক্টরকে বর্তমান এখনকার? তাও দেখি না। তুমি নিজের পছন্দের ডিরেক্টর? না না না, আমি ওভাবে তো বলতে পারবো বাংলা সিনেমার পছন্দের ডিরেক্টর। আমার কমলেশ্বরের সাথে কাজ করে ভালো লেগেছিল, ভালো লেগেছিল, কিন্তু পছন্দের ওইভাবে বললেও না। আমার সৌকর্যকে ভালো লেগেছিল, সৃজিতের সাথে কাজ করেছিলাম, সৃজিতের প্রথম ছবিটা ভালো লেগেছিল। অর্থাৎ
কি হয় যে কোনো একটা ছবি তুমি তার সাথে করলে তুমি কি এক্সপিরিয়েন্স করলে সেটার থেকে একটা বাইরে, কিন্তু এরা পরবর্তীকালে যে সেই মানটাই ধরে রাখবে ওরকম তো কোনো কথা নেই, তারপরে অনেক ডিটেরিয়েট করে। ফলে আমি কখনো এইভাবে বলতে পারবো না যে আমার পছন্দের ডিরেক্টর। পছন্দের তোমার কোনো স্বপ্নের চরিত্র যেটা তুমি করতে চাও? হিটলার। দাদা তোমাকে যদি বলি এক কথায় নিজেকে ডেসক্রাইব করো, কি বলবে? খুব শর্টে ডেসক্রাইব করতে বলি কি বলবে? আমি একজন রক্তাক্ত পাঠক। চূড়ান্ত। আমি যা পাঠ করি, যা পড়ি, সেটা আমাকে রক্তাক্ত করে, কারণ আমি সহজে কোনো কিছু মেনে নিই না। আজকের এই আড্ডা এখানেই শেষ করবো, তার আগে তোমার কাছে রিকোয়েস্ট, দর্শকদের জন্য কোনো মেসেজ দাও। হ্যাঁ, আমি যেহেতু এটা নিয়ে শেষ হলে এই মুহূর্তে বলে দিই, আপনারা যা পড়বেন সেটাকে আপনারা মনে করবেন যে আপনাকে ফোর্সফুলি আপনাকে কোনো একটা জায়গায় আপনার অবস্থান থেকে নিয়ে যেতে চাইছে। ধরুন আমি একটা বই লিখলাম, আপনি পড়ছেন, ভাববেন আমি যে লেখক সে সবসময় চাইবো যে আপনি আমার বিশ্বাসটায় বিশ্বাস করুন, কিন্তু আপনার যেহেতু বেড়ে ওঠা, আপনার বড় হওয়া, আপনার শিক্ষা দীক্ষা ক্লাস সমস্তটা অন্য, তার সাথে লেখকের ক্লাস এক নাও হতে পারে। তাহলে লেখকের দায়িত্ব হচ্ছে সবসময় তার সৃষ্ট চরিত্রের সাথে আপনার সাথে রিলেট করানো। আপনাকে চাইবে যাতে আপনি আমার এই চরিত্রটা হন, মানে লেখকের চরিত্রটা অ্যাজ ইফ আপনি, এটাকে চ্যালেঞ্জ করুন। আপনি লেখক নন, আপনি একজন পাঠক। পাঠকের সাথে লেখকের সম্পর্কটা হচ্ছে একটা রক্তাক্ত যুদ্ধের সম্পর্ক। তাকে ভালো করে যুদ্ধ করে বুঝে নিন, ফলে যা পড়বেন সেটা সহজে বিশ্বাস করবেন না। আপনার অবস্থানকে লেখক চ্যালেঞ্জ করতেই থাকবে, বাট আপনি সেই চ্যালেঞ্জের নতি স্বীকার করবেন না। ভালো করে বুঝে নিয়ে, নিজের রক্ত মাংস দিয়ে বুঝে নিয়ে তবেই তার কাছে নতি স্বীকার করুন। নতি স্বীকার মানে আমি ওরকমভাবে বলছি না, আমি বলছি এই লেখকের চরিত্রের সাথে আপনি আত্মস্থ হন, তখনই হন, কিন্তু নিজের সত্তা বিক্রি করে দিয়ে, নিজেকে বিক্রি করে দিয়ে কোনো লেখকের কোনো চরিত্র কোনো আইডিয়ার সাথে কম্প্রোমাইজ করবেন না। দ্যাটস ইট।